হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে এলিট ইউটিউব চ্যানেলে আরো একবার স্বাগতম। আমরা এর আগের ক্লাসে ফ্রান্সিস বেকনের অফ স্টাডিজের লাইন বাই লাইন অ্যানালিসিস, তার মেজর আসপেক্টস, তারপর রাইটারের ব্যাপারে বা এসেইস্টের ব্যাপারে আমরা সবকিছু কিন্তু জেনেছি। এবার আজকের আমাদের এই ক্লাসে আমরা যে সব ব্যাপারগুলো জানবো সেগুলি হলো, প্রথমত আমরা জেনে নিব এতে কি কি সিম্বলস ইউজ করা হয়েছে এবং সিম্বলস গুলোর গুরুত্বটা কি, এবং তারপরে আমরা জেনে নেব এর কিছু টেক্সচুয়াল কোশ্চেন অ্যান্সার, তোমাদের টেক্সটের শেষের দিকে যে কটা কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে, এবং সব শেষে আমরা জানবো কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরগুলো। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। তো প্রথমে আমরা দেখবো এর সিম্বলস গুলো। সিম্বলস মানে কি? সিম্বলস মানে প্রতীক। কিছু একটা প্রতীক দিয়ে, কোনো একটা চিহ্নারি দিয়ে আমরা একটা কোনো কিছুকে ডেসক্রাইব করব। তাহলে এতে কি কি প্রতীক ব্যবহার করা হয়েছে? সর্বপ্রথম বুক অ্যাজ এ ফুড, আমাদের যে বইগুলো, পড়ার বইগুলোকে খাবারের সঙ্গে তুলনা করা হয়েছে, যে কিছু খাবার মানে কিছু বই আমাদেরকে শুধুমাত্র খেতে হবে, তারপর কিছু বইকে আমাদেরকে চিবিয়ে খেতে হবে, আবার কিছু বইকে আমাদেরকে চিবিয়ে হজম করে নিতে হবে। তার মানে গুরুত্বটা হচ্ছে এই যে কিছু বইকে আমাদেরকে জাস্ট নর্মালি পড়াশোনা করতে হবে, মানে জাস্ট রিডিং মারতে হবে, তারপরে কিছু বইকে আমাদেরকে বুঝে পড়তে হবে, আবার কিছু বইকে আমরা যখন পড়বো সেটা বোঝা সঙ্গে তার অ্যানালিসিস, মানে এর যত রকম আসপেক্ট আছে, আমরা যেমন এই টেক্সটটা যেমন ভাবে পড়লাম সেই রকম ভাবে। তারপরে নেক্সট সিম্বল হলো স্টাডিজ অ্যাজ এক্সারসাইজ ফর দ্য মাইন্ড। এক্সারসাইজ মানে ব্যায়াম। যেমন আমাদের শারীরিক বিভিন্ন অসুবিধার জন্য আমরা বিভিন্ন ব্যায়াম করে থাকি, সেই রকমই এই যে স্টাডিজ, স্টাডিজ মানে অধ্যয়ন বা পড়াশোনা। তো পড়াশোনার মাধ্যমে আমাদের মধ্যে যে জড়তা থাকে সেই জড়তাগুলোকে দূর করা যেতে পারে। তো শুধুমাত্র এই জড়তা দূর করার জন্য যেটা সব থেকে বেশি দরকারি সেটাই হচ্ছে অধ্যয়ন। তাহলে অধ্যয়নের মাধ্যমে আমাদের, যেমন আমরা যখন এর ব্যাকগ্রাউন্ড পড়ছিলাম তখন আমরা বললাম যে রেনেসা ইনফ্লুয়েন্স মানে নবজাগরণের আগে কি হতো, যে মানুষের মধ্যে বিভিন্ন রকম কুসংস্কার ছিল, আমাদের সমাজটা কুসংস্কারাচ্ছন্ন ছিল। এই কুসংস্কারকে দূরে সরানোর জন্য যে সব থেকে বড় হাতিয়ার হলো সেটা হলো মানুষের জ্ঞান বা বোধ, বা যে পড়াশোনার জ্ঞান, মানুষের জানার জ্ঞান। তারপরে নেক্সট হচ্ছে লাইট অ্যান্ড ডিলাইট। লাইট মানে কি? লাইট বলতে এনলাইটমেন্ট। এনলাইটমেন্ট নতুন ভাবে কোনো কিছুকে ভাবা, নতুন ভাবে কোনো কিছুকে জানা। তাহলে নতুন ভাবে কখন জানা হয়েছিল? রেনেসাঁ যুগে। এবং ডিলাইট মানে হচ্ছে আনন্দ। তাহলে আমরা অধ্যয়নের মাধ্যমে আনন্দ পাবো, তৃপ্তি পাবো, কোনো একটা লেখালেখি পড়ে আমরা তৃপ্তি পেতে পারি, কোনো কিছু অজানা বিষয়কে আমরা ভালোভাবে জানতে পারি। তাহলে আমাদের এই সবগুলোই হচ্ছে সিম্বল। এবং তারপরে হচ্ছে অর্নামেন্ট। অর্নামেন্ট মানে আমরা জানি যে গহনা। গহনা কি জন্য পরা হয়? কোনো কিছুর সৌন্দর্য বাড়ানোর জন্য, কোনো কিছুকে আরো সুন্দর করে তোলার জন্য। তাহলে আমরা অধ্যয়ন করব, অধ্যয়নের মাধ্যমে আমাদের কথাবার্তা সৌন্দর্যপূর্ণ হবে কথাবার্তা। তারপর অধ্যয়নের মাধ্যমে আমরা যে কোনো জায়গায় কথা বলবো, সেই কথাগুলোর মধ্যে একটা যুক্তিকতা থাকবে। তারপর কথাগুলোর মধ্যে সবসময় লজিক খুঁজে পাবো। আমরা যে যা ইচ্ছা তাই মুখে আসছে তা কিন্তু বলে দিব না। আমরা যখন একটা সভ্য সমাজে বাস করব, শিক্ষিত মানুষজনের সঙ্গে কথা বলবো, উঠা বসা করবো, তখন কিন্তু তার মহত্ব কিন্তু সবসময় আলাদা রকমই হবে। তারপরে নেক্সট সিম্বল হলো টুলস অ্যান্ড রিমেডিস। টুলস মানে বিভিন্ন যন্ত্রপাতি কিংবা সরঞ্জাম, তারপর রিমেডিস মানে হচ্ছে ঔষধ। তাহলে আমাদের, যেমন আমি একটু আগে বললাম যে আমাদের বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে আমাদের শারীরিক বিভিন্ন জড়তা বা অসুখ বিসুখকে সারানো যেতে পারে। তাহলে আমাদের পড়াশোনাও বা অধ্যয়নও আমাদের বিভিন্ন মনের জড়তা, আমাদের মাইন্ডের জড়তাটাকে দূর করতে সাহায্য করে। যেমন আমাদের টেক্সটে এক জায়গায় বলা হচ্ছে না যে যদি কারো মন বিক্ষিপ্ত থাকে তাহলে তাকে অঙ্ক করতে দেওয়া হোক, যদি কেউ ঠিকঠাক ভাবনা চিন্তা করতে না পারা হোক থাকে তাহলে ফিলোসফি জানানো হোক। তাহলে এইভাবে আমাদের অধ্যয়ন কিন্তু আমাদের মনের বিভিন্ন জড়তা বা ঔষধ হিসেবে কাজ করে। তারপরে কনফারেন্স অ্যান্ড রাইটিং। কনফারেন্স মানে হচ্ছে আলোচনা সভা, আর রাইটিং মানে হচ্ছে লেখনী। তাহলে প্রথমে আমাদেরকে
অধ্যয়ন করতে হবে কিংবা পড়াশোনা করতে হবে। তারপরে আমরা কিন্তু কোনো কিছু টপিক নিয়ে ঠিকঠাক ভাবে আলোচনা করতে পারবো, লোকজনকে বোঝাতে পারবো, লোকজনকে বলতে পারবো, নিজের জ্ঞানটাকে চারিদিকে প্রসার করতে পারবো এবং লেখনের মাধ্যমে আমরা সেই জ্ঞানের প্র্যাকটিক্যাল ব্যবহার করতে পারবো। এবার টেক্সচুয়াল কোশ্চেন অ্যান্সার। আমি প্রথমেই বললাম যে তোমাদের টেক্সটের শেষের দিকে কিছু কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে, দুটো 2 মার্কসের কোশ্চেন আছে এবং দুটো 4 মার্কসের 6 মার্কসের, দুটো 2 মার্কসের কোশ্চেন আছে এবং দুটো 6 মার্কসের কোশ্চেন আছে। তো দেখো প্রথমে হোয়াট ইজ মিন্ড বাই দ্য ফ্রেজ সাইমিনি সেক্টরস। তাহলে সাইমিনি সেক্টরস কি? আমরা যখন টেক্সটটা পড়ছিলাম তখন এই টার্মটা কিন্তু অলরেডি পেয়েছি, তখন আমরা একবার জেনেছি। তারপরেও আমাদের কোশ্চেন যখন দিয়েছে তখন আমাদের অ্যান্সার লিখতে হবে। প্রথমে আমরা লিখবো যা in the essay of studies by Francis Bacon, the phrase simony sectors refers to the people who waste their times in trivial things, মানে যারা নিজেদের সময়টাকে নষ্ট করে উল্টো পাল্টা জিনিসে, ছোট ছোট জিনিসে, এটা ওটা আলাপ আলোচনা বলতে যেগুলো দরকার নেই, অপ্রয়োজনীয় কথাবার্তা বলে যারা সময় নষ্ট করে, যারা অধ্যয়ন করার পরে সেটাকে নিজের ব্যবহারিক জীবনে ব্যবহার করতে ঠিকঠাক পারে না, তাদেরকে বলা হচ্ছে সাইমিনি সেক্টরস। তারপরে নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ মিন্ড বাই স্টাডিজ সার্ভ ফর অ্যাবিলিটি। প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে অ্যাবিলিটি মানে দক্ষতা, অ্যাবিলিটি মানে হচ্ছে দক্ষতা। তাহলে আমাদের অধ্যয়ন আমাদের দক্ষতাকে বৃদ্ধি করে। আমাদের কোন কোন দক্ষতাকে বৃদ্ধি করে? আমাদের ভাবনা চিন্তার দক্ষতাকে বৃদ্ধি করে, কোনো কিছুকে অ্যাপ্লাই করার দক্ষতাকে বৃদ্ধি করে। এইভাবে অ্যান্সারটা লিখতে হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে কমেন্ট অন দ্য স্টাইল অফ দ্য এসে অফ স্টাডিজ। এর স্টাইলটা কি? আমরা যখন এই টেক্সটটা শুরু করেছিলাম, টেক্সটটা শুরু করার আগে আমরা কিন্তু এই রাইটারের রাইটিং এর ফিচার্সটা আমরা জেনে নিয়েছিলাম। এই এসেইস্টের মানে ফ্রান্সিস বেকনের রাইটিং এর ফিচার্স গুলো কি কি আমরা কিন্তু সেখানে অলরেডি দেখেছিলাম। তো সেই ফিচার্স গুলোকে আমরা একটু আলোচনা করে দিলে সেটাই অ্যান্সার হয়ে যাবে। তাহলে প্রথমে অ্যাপ্রোস্টিক নেচার। অ্যাপ্রোস্টিক নেচার মানে ছোট ছোট ওয়ার্ড, যেসব ওয়ার্ড গুলো দিয়ে একটা বৃহৎ মানে দেখানো হচ্ছে। তারপরে ব্যালেন্স এন্ড রিদমিক সেন্টেন্সেস, এবং এক জায়গা থেকে শুরু হয়ে যে আবার লাফিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে তা কিন্তু নয়, একটা স্ট্রাকচার মেনটেন করে অল্প অল্প করে আমাদেরকে প্রথমে অধ্যয়নের গুরুত্ব বলছে, তারপরে অধ্যয়ন কিভাবে করতে হবে সেটা বলে দিচ্ছে, কোন কোন জিনিস অধ্যয়ন করবে সেগুলো বলে দিচ্ছে, সেগুলো আলোচনা করছে। তারপরে লজিক্যাল প্রোগ্রেশন, এই যে একটার পর একটা লজিক অনুযায়ী এগাচ্ছে সেই ব্যাপারটা। তারপরে ডাইডাক্টিক টোন, এটার টোনটাও কোথাও উঁচু নিচু নাই, একই রকম ভাবে চলতে আছে। মেটাফোরস এন্ড অ্যানালজিস, বিভিন্ন মেটাফোর্স ইউজ করেছে, এই যে আমরা মেটাফোর্স গুলো তো অলরেডি আলোচনা করেছি। তারপরে হাইলি কনসাইজ এন্ড ইম্পার্সোনাল, এবং নিজের যে পয়েন্ট অফ ভিউ শুধু আমাদের উপর চাপিয়ে দিচ্ছেন লেখক তা কিন্তু নয়, এখানে তিনি যেটা শুধু উপলব্ধি করছেন সেটা বলছেন না, তার সঙ্গে আমাদের যেটা দরকার সেই ব্যাপারগুলো কিন্তু তিনি খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য ইউজ অফ স্টাডিজ অ্যাজ প্রোপাগেটেড বাই বেকন ইন হিজ অফ স্টাডিজ। তাহলে অধ্যয়নের গুরুত্বটা কি বা অধ্যয়নের প্রয়োজনীয়তাটা কি অ্যাজ প্রোপাগেটেড, মানে যেরকমটা বলেছেন, কে বলেছেন? বেকন, ফ্রান্সিস বেকন বলেছেন। কোথায় বলেছেন? ইন হিজ অফ স্টাডিজ, তার এই যে এসে, এই এসেতে কিংবা প্রবন্ধতে তিনি যে বলে গিয়েছেন। তাহলে কি স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, আমরা প্রথমে দেখছি ফর অর্নামেন্ট অ্যান্ড অ্যাবিলিটি, তার মানে আমাদেরকে আনন্দ দেয়, অধ্যয়ন আমাদেরকে আনন্দ দেয়, তৃপ্তি দেয়, আমাদেরকে মনের মধ্যে একটা ভালো কিছু লেখা পড়ে, যেমন কোনো একটা ভালো গান শুনে আমাদের মনে যেমন তৃপ্তিটা আসে, সেরকম অধ্যয়নের মাধ্যমে সেই তৃপ্তিটা পাওয়া যেতে পারে। তারপরে অর্নামেন্ট, কোনো কিছুর সৌন্দর্য বাড়ানোর জন্য আমাদেরকে অধ্যয়ন সাহায্য করে। তারপরে আমাদের দক্ষতা বৃদ্ধি করতে আমাদেরকে সাহায্য করে। তারপরে থেরাপিউটিক ভ্যালুজ অফ স্টাডিজ, এবং অধ্যয়নের গুরুত্বগুলো কি সেই গুরুত্বগুলো অলরেডি আমরা কিন্তু আলোচনা করে ফেলেছি, সেই গুরুত্বগুলো এখানে লিখে দিলে এই অ্যান্সারটি কমপ্লিট হয়ে যাবে। এরপরে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার যেগুলো তোমাদের টেক্সটের মধ্যে থেকে অ্যান্সার হবে, কিন্তু আমরা কোশ্চেনের ধরনগুলো বিভিন্ন হতে পারে, তাই জন্য কয়েকটা কোশ্চেন, অল্প কিছু কোশ্চেন আমরা আলোচনা করব। তো প্রথম কোশ্চেন হচ্ছে ডিসকাস বেকনস ভিউজ অন দ্য রিলেশনশিপ বিটুইন স্টাডিজ অ্যান্ড এক্সপিরিয়েন্স ইন অফ স্টাডিজ। তাহলে বেকনের মত অনুযায়ী যে পড়াশোনা বা অধ্যয়ন এবং আমাদের এক্সপিরিয়েন্স, আমাদের অভিজ্ঞতার মধ্যে কি সম্পর্ক আছে। তাহলে তিনি বলছেন না আমাদেরকে এক জায়গায় যে আমরা শুধু অধ্যয়ন করলে হবে না, অধ্যয়নটাকে প্রপার কোন জায়গাতে আমরা ইউজ করব সেই এক্সপিরিয়েন্সটাও আমাদের কিন্তু থাকার দরকার। না থাকলে আমরা কিন্তু প্র্যাকটিক্যাল জীবনে সেটার ব্যবহার ঠিকঠাক করতে পারবো না। যেমন আরেক জায়গায় তিনি বলছেন যে অধ্যয়ন আমাদের সহজাত ক্ষমতা,
আমরা সহজতা ক্ষমতাগুলোকে অধ্যয়নের মাধ্যম দিয়ে কিন্তু ঠিক করতে হবে। যেমন করে আমাদের ন্যাচারাল প্ল্যান্টস গুলো যেগুলো বিভিন্ন আগাছা জন্মে যায়, সেই আগাছাগুলোকে আমাদেরকে অনেক সময় ছেটে ফেলতে হয় যেগুলো অপ্রয়োজনীয়। তাহলে অধ্যয়ন আমাদেরকে সাহায্য করবে আমাদের এক্সপিরিয়েন্সের মাধ্যমে বিভিন্ন আগাছাগুলো, বিভিন্ন অজানা জিনিসগুলো জানতে, বিভিন্ন উল্টোপাল্টা যেগুলো হয়তো সমাজে কুসংস্কার থেকে গেছে সেই কুসংস্কার গুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে। তারপরে ডিসকাস মানে আলোচনা করো দ্য ডিফারেন্ট অ্যাটিটিউডস, বিভিন্ন ভাবগুলো টুয়ার্ডস স্টাডিজ, অধ্যয়নের প্রতি, অ্যাজ মেনশনড বাই ফ্রান্সিস বেকন, যেমনটা ফ্রান্সিস বেকন বলেছে। তাহলে কার কি ধরনের অ্যাটিটিউড স্টাডিজের প্রতি বা অধ্যয়নের প্রতি, তিনি তো আমাদের সেটা বলে দিয়েছেন যে 3 রকমের মানুষের কথা বলেছেন, একটা সিম্পল, একটা ওয়াইজ, আর একটা হচ্ছে ক্রাফটি। প্রথমত ক্রাফটি মানুষজন। ক্রাফটি মানুষজন কি করে? ক্রাফটি মানুষজন পড়াশোনা বা অধ্যয়নকে অবজ্ঞা করে। কেমন ভাবে অবজ্ঞা করে? সেটা পড়লো, পড়ার পরে সেটা খুব একটা প্র্যাকটিক্যাল ব্যবহার সে জানে না, সে পড়ার কাজ শুধু পড়েই চলে যাচ্ছে। তারপর সিম্পল ম্যান, সাধারণ মানুষজন কি করে? পড়াশোনাকে পূজা করে, পড়াশোনাকে বিশাল কিছু মনে করে এবং সেটা প্র্যাকটিক্যাল ব্যবহার কিন্তু তারাও করতে পারে না, যদিও তারা অধ্যয়নটা করে। এবং তারপরে সবশেষে যে ওয়াইজ ম্যান, তাহলে আমাদের 1 নম্বর এটা, 2 নম্বর এটা, 3 নম্বর এটা। এবং যারা ওয়াইজ ম্যান, যারা জ্ঞানী, সত্যিকারের প্রকৃত জ্ঞানী মানুষজন, তারা কি করে? প্রকৃত জ্ঞানী মানুষজন সেই অধ্যয়নটাকে বা অধ্যয়ন করার পরে তাদের নিজের প্র্যাকটিক্যাল জীবনে সেটাকে ব্যবহার করে। এর পরের কোশ্চেন হচ্ছে যে ডিসকাস দ্য বেনিফিটস অফ ডিফারেন্ট ফিল্ডস অফ স্টাডি, বিভিন্ন স্টাডিজের বিভিন্ন ফিল্ড গুলো এবং কি করে ফ্রান্সিস বেকন সেগুলোকে অ্যাজ ডেসক্রাইব বাই ফ্রান্সিস বেকন ইন অফ স্টাডিজ। স্টাডিজের ফিল্ড গুলো বলতে বিভিন্ন বিষয়, আমরা যে বিভিন্ন বিষয় পড়ছি, কোন বিষয় পড়ে আমাদের কোন ধরনের লাভটা হয় সেই ব্যাপারটা বা সেই কোশ্চেনটা আমাদেরকে জিজ্ঞেস করেছে। তাহলে কিভাবে লিখবো? যে In the essay of studies by Francis Bacon, the benefits of different fields of study are described by Francis Bacon as follows. তারপরে প্রথমে কি বলছে? History makes man wise, মানে আমরা ঐতিহাসিক কোনো জিনিসপত্র পড়ে বা ঐতিহাসিক কোনো লেখনী পড়ে কিংবা বই পড়ে আমরা কি করতে পারি? জ্ঞান অর্জন করতে পারি। আগেকার দিনে রাজারা কেমন ভাবে থাকতো, আগেকার দিনের সম্রাটটা কেমন ভাবে থেকেছে, কিংবা আরো পুরনো যদি আমরা ইতিহাস পড়ে দেখি কিংবা আমাদের রিলিজিয়াস স্ক্রিপচার গুলো যদি পড়ে দেখি, বিভিন্ন ধার্মিক বইগুলো, তাহলে কিন্তু আমরা সেখান থেকে আমাদের ধর্ম কিভাবে এলো, তার উৎপত্তি কিভাবে হয়েছে, প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা হিস্ট্রি থেকে জানতে পারি। তারপর পোয়েটস উইটি, আমরা কোন কবির লেখালেখি পড়ে বিভিন্ন জ্ঞান অর্জন করি। কিভাবে জ্ঞান অর্জন করি? আর শুধু জ্ঞান নয়, এটা থেকে কিন্তু আমরা আলাদা রকমের তৃপ্তি পাই। কোনো একটা ভালো লেখা পড়ার পরে বা কোনো ভালো কবিতা পড়ার পরে আমরা তৃপ্তিটা পাই। যেমন আমরা গান শুনে বিভিন্ন রকম মাইন্ড রিল্যাক্স হয়, বিভিন্ন রকম গান শুনে আমাদের মাইন্ডটা রিল্যাক্স হয়, সেরকমই। তারপরে দ্য ম্যাথামেটিক্স সাবটেল, অঙ্ক করলে আমাদের ব্রেনটা দ্রুত হয়। দ্রুত হয় কিভাবে? আমরা কোন একটা অঙ্ক করছি, আমাদেরকে যোগ করা জানতে হবে, গুণ করা জানতে হবে, ভাগ করা জানতে হবে, বিয়োগ করা জানতে হবে। এই সবগুলোর মাধ্যমে কি হবে? এগুলো আমরা প্র্যাকটিক্যাল ইউজ করতে পারবো। আমাদের কোথাও কোনো একটা মূর্খ লোক যদি থাকে যে পড়াশোনা জানে না, সত্যিকারের পড়াশোনা যে কোনোদিন করেনি, তাকে যে কেউ সহজে কিন্তু বোকা বানিয়ে দিতে পারবে। কিন্তু একটা শিক্ষিত মানুষকে, ধুরন্ধর মানুষকে কেউ কখনো কিন্তু সহজে বোকা বানাতে পারবে না। তারপরে ন্যাচারাল ফিলোসফি ডিপ, আমাদের প্রাকৃতিক দর্শন আমাদেরকে গভীর করে তোলে, ভাব গম্ভীর করে তোলে। আমরা তারপরে এই যে মোরাল গ্রেভ, আমাদের ভাব গম্ভীর করে তোলে আমাদের। তারপরে লজিক অ্যান্ড রেটরিক অ্যাবেল টু কন্টেন্ট, কন্টেন্ট মানে তর্ক বিতর্ক করতে শেখায়। লজিক, আমরা কোনো কিছুর লজিক জানলে বা সেটা নিয়ম কারণ আমরা যদি জানি, তাহলে আমরা অবশ্যই তর্ক বিতর্ক করতে পারবো। আর রেটরিক মানে হচ্ছে অলংকার শাস্ত্র। তাহলে এই যে এতগুলো পড়া, এই পড়াগুলো বা অধ্যয়নের মাধ্যমে আমরা বিভিন্ন আমাদের মানুষের বিভিন্ন দিক কি হচ্ছে, মানুষের বিভিন্ন দিক উন্নতি সাধন করছে। তাহলে এইভাবে উত্তরটা আমাদেরকে লিখতে হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে ডিসকাস বেকনস ভিউ অন দ্য মিসইউজ অফ স্টাডিজ ইন অফ স্টাডিজ। তাহলে মিসইউজ মানে অপব্যবহার, অধ্যয়নের অপব্যবহার। কিভাবে অধ্যয়নের অপব্যবহার হচ্ছে? অধ্যয়নের অপব্যবহার হচ্ছে আমাদের বেকন একবার বলছেন যে টু মাচ স্টাডি ইজ স্লথ,
অতিরিক্ত বা অত্যাধিক পড়াশোনা বা অধ্যয়নের পিছনে অত্যাধিক পড়ে থাকা এক ধরনের কিন্তু অলসতা। সেটা করলে কিন্তু চলবে না, যে সবসময় আমরা শুধু পড়া 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 করে যাব আর কোনো কিছু করব না, বাইরের প্রকৃতিটাকে দেখবো না, বাইরের পুরো ন্যাচারাল ওয়ার্ল্ডের সঙ্গে আমরা কোনো কানেকশন রাখবো না, সেটা কিন্তু আমাদের এক ধরনের অলসতা। তাহলে এই যে স্লথ, অলসতা, এই ব্যাপারটা হচ্ছে অধ্যয়নের মিসইউজ। তারপরে অর্নামেন্টেশন। অর্নামেন্টেশন বলতে এই যে আমরা অধ্যয়ন করছি, অধ্যয়নটা ঠিকঠাক ইউজ করছি না। কেমন ভাবে ঠিকঠাক ইউজ করছি না? আমাদের দরকার ঠিকভাবে পড়াশোনা করা এবং যেগুলো আমরা শিখছি সেগুলোকে ভালোভাবে ঠিক জায়গাতে ব্যবহার করা, কিন্তু অত্যাধিক ভাবে যদি আমরা অধ্যয়নকে আমাদের প্রত্যেকটা কথায় কথায় ব্যবহার করি, আমরা হয়তো বাজার করতে গিয়েছি, সবজি বাজার করতে গিয়ে আমি ওইখানে রেটরিক ছলে কথা বলছি, তাহলে তো মানুষজন আমাকে দেখে হাসবে। তাহলে অত্যাধিক ভাবে সেই সব ব্যাপার অধ্যয়নগুলোকে যেখানে সেখানে ব্যবহার করা, সেটাও কিন্তু অধ্যয়নের মিসইউজ। এবং তারপরে সবশেষে তিনি কি বলছেন? সবশেষে তিনি বলছেন যে আমাদের যা পড়েছি সেটাকে ধ্রুব সত্য বলে মেনে নিয়ে শুধু সেটার উপরে বেস করে প্রত্যেকটা জিনিসকে জাজ করা, সেটা এক ধরনের আমাদের অধ্যয়নের মিসইউজ। তাহলে এই তিনটে মিসইউজ আমরা এই টেক্সটের থেকে পাচ্ছি। তারপরে নেক্সট কোশ্চেন হচ্ছে, হাউ ডাজ বেকন রিলেট স্টাডিজ টু ক্যারেক্টার বিল্ডিং ইন অফ স্টাডিজ? তাহলে অফ স্টাডিজে আমাদের চরিত্র গঠনে অধ্যয়ন কিভাবে সহায়ক বা কিভাবে সাহায্য করে সেটা নিয়ে বলতে বলেছে। তাহলে আমরা এই এসেটাতে একটা লাইন পাচ্ছি যে অ্যাবেন্ট স্টাডিয়া ইন মোরিস স্টাডিজ পাস ইনটু অ্যান ইনফ্লুয়েন্স ম্যানার্স, মানে অধ্যয়ন করার পরে আমাদের ব্যবহার পরিবর্তন হয়। অধ্যয়ন করার পরে কোনো জিনিস জানা হয় এবং জানার পরে সেই জিনিসটা পরিবর্তিত হয়। কিভাবে পরিবর্তিত হয়? আমরা প্রথমে কিছু একটা অধ্যয়ন করলাম, অধ্যয়ন করার পরে আমরা সেই ব্যাপারটা সম্পর্কে জানলাম, জানার পরে আমাদের বিহেভিয়ারে তো চেঞ্জ আসবে, কারণ আমরা যতক্ষণ জানতাম না কোন একটা জিনিসের ব্যাপারে ততক্ষণ সেটাকে আমরা আলাদাভাবে ব্যবহার করেছি। এবং যখন সেই ব্যাপারটি সম্পর্কে আমরা জেনে গেলাম, তাহলে সেই ব্যাপারটি সম্পর্কে, যেমন আমরা কোনো একটা জায়গায় ঘুরতে যাওয়ার আগে আমরা যদি সেই ব্যাপারটি সম্পর্কে জানি যে এই জায়গাটাতে এই ঘুরতে যাওয়ার জায়গাগুলো আছে, তাহলে কি সুন্দর হয়, আমরা ঠিকঠাক সেই জায়গাতে চলে যাব। আর যদি আমাদের না জানা থাকে তাহলে কি হবে, আমাদেরকে সেইখানে গিয়ে হয় জানতে হয়, নিজে ঘুরতে ঘুরতে অনেক জায়গা হয়তো দেখতে পাবো। তাহলে আমাদের যদি আগে থেকেই জানা থাকে তাহলে তো আমাদের ঘোরাটা সহজ হয়ে যায়। তো সেরকমই আমরা যদি অধ্যয়ন করে নিই, অধ্যয়ন করার পরে কোনো একটা ব্যাপার বিষয় সম্পর্কে জেনে নিতে গেলে কি হবে, আমরা সেই ব্যাপার সম্পর্কে আমরা নিজেরাই জ্ঞান পেয়ে গেলাম এবং জ্ঞান পেয়ে সেটা ঠিকঠাক ব্যবহারটা আমরা করতে পারবো। তারপর আরেকটা বলছে যে আমাদের যেমন ন্যাচারাল অ্যাবিলিটিস গুলো, আমাদের যে সহজাত ক্ষমতাগুলো আমাদের এই অধ্যয়নের মাধ্যমে ছেড়ে ফেলতে হবে। অধ্যয়ন দিয়ে কিন্তু আমাদের মনে বিভিন্ন রকম বদমাশি বুদ্ধি আছে এবং আমাদের অনেক কিছুই করার ইচ্ছা হয়, কিন্তু আমরা সবটা কাজ তো করি না, কারণ আমাদের মধ্যে সেই জ্ঞানটা আছে, সেই বোধটা আছে যে না, এই জিনিসটা করা ঠিক হবে না। যেমন রাস্তায় যেতে যেতে আমরা যখন ছোট ছিলাম, যখন আমাদের ওই রকম জ্ঞান বোধ হয়নি, তখন কিন্তু আমরা হয়তো কোনো একটা গর্ততে পা রেখে দিলাম, কিংবা হয়তো জল পড়ে আছে জলের উপর লাফিয়ে গেলাম, কিন্তু আমরা বড় হয়ে যাওয়ার পরে তো সেই জিনিসটা আর করি না। যদিও সেই জিনিসগুলোকে আমরা মিস করি, কিন্তু আমাদের মধ্যে এই জ্ঞান বোধটা চলে আসে, যদি না আমরা সেই যদি কাদার উপর লাফাই তাহলে কি হবে, আমাদের জামা কাপড় নোংরা হয়ে যেতে পারে বা সেই জলটা হয়তো আরো কারো ওপর ছিটে পড়তে পারে। তাহলে অধ্যয়ন আমাদের ব্যবহারের পরিবর্তন ঘটায়। কিভাবে সেটা আমরা এখান থেকে লিখতে পারবো। এবং এই পরের কোশ্চেন হচ্ছে, হাউ ডাজ বেকন ক্রিটিক ওভার রিলায়েন্স অন এক্সট্রাক্টস অর সামারিজ অফ বুকস? তাহলে ওভার রিলায়েন্স, অত্যাধিক কারোর উপর ডিপেন্ডেন্ট, কিসের উপর? অন এক্সট্রাক্টস। এক্সট্রাক্টস মানে ছোট ছোট কেউ একজন পড়েছেন এবং তিনি তার মতামত দিয়ে সেই গল্পটি সম্পর্কে বা লেখনীটার সম্পর্কে কিছু একটা লিখেছেন, সেটার উপর ডিপেন্ডেন্স। তারপরে বা সামারিজের উপর ডিপেন্ডেন্ট। তাহলে যখন তিনি আমাকে বলছেন না যে এক্সট্রাক্টস বা সামারিজ পড়া যেতে পারে, কিন্তু যে সব টেক্সট গুলো লেস ইম্পর্টেন্ট সেগুলোর ক্ষেত্রে করা যেতে পারে। আমি প্রত্যেকটা টেক্সটের ক্ষেত্রে সেই একই রকম জিনিস করছি, সেটা কিন্তু করা যাবে না। আমাদেরকে সবসময় কোনো ভালো টেক্সট বা কোনো ইম্পর্টেন্ট টেক্সটকে আমাদেরকে নিজেদেরকে পড়তে হবে, নিজেদের পড়ে সেটাকে বুঝতে হবে, বোঝার পরে সেটার উপর নিজের বিচার দিতে হবে। তো এই হলো আজকের
লাস্ট কোশ্চেন এবং আলোচনার সমাপ্তি। তোমরা এই সব কোশ্চেনের প্রত্যেকটা অ্যান্সার গুলো আমাদের অ্যাপ থেকে পেয়ে যাবে। যারা এখনো ডাউনলোড করেনি তোমরা ডেসক্রিপশন বক্স থেকে অ্যাপটি ডাউনলোড করে নিতে পারো, এবং যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই চ্যাপ্টার সম্পর্কিত যাবতীয় তথ্য আমাদের অ্যাপে কিন্তু ফ্রিতে আপলোড করা আছে, তোমরা সেইখান থেকে সবাই অ্যাক্সেস করে নিতে পারো। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।